ক্যালেন্ডারের পাতা বলছে আজ 20শে আগস্ট 2026। কিন্তু ক্ষমতার ভেতরের দুনিয়ায় আজ কেবল একটা তারিখ বদলায়নি, বদলে গেছে একটা আস্ত যুগ। আজ বিকেলে শেরেবাংলা নগরের জাঁকজমকপূর্ণ সংসদ ভবনে যখন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স সিলগালা করা হচ্ছিল, ঠিক তখনই নিশ্চিত হয়ে যায় এক অবিশ্বাস্য সত্যি। রাজপথের লড়াকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বঙ্গভবনের নতুন অধিপতি। আজকের এই দিনটি বাংলাদেশের গত 35 বছরের রাজনৈতিক ইতিহাসকে পাল্টে দিয়েছে। দীর্ঘ 35 বছর পর এই প্রথম আমাদের দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ দেখল মানুষ। তবে গল্পটা অন্য জায়গায়। যেতে চাই ঠিক 24 ঘন্টা আগে, 19শে আগস্টের মধ্যরাত। হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা গেছে এক আবেগঘন দৃশ্য। দীর্ঘ 16 বছর ধরে একটা রাজনৈতিক দলের হাল ধরে রাখা একজন মানুষ কাঁদছিলেন। অশ্রুসিক্ত চোখে তিনি তার প্রিয় দল বিএনপি থেকে আজীবনের জন্য বিদায় নিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থিয়েটারের মঞ্চ কাঁপানো এক নায়ক কিভাবে রাষ্ট্রনায়ক হলেন, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা 1960-এর দশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক মেধাবী ছাত্র, লম্বা ফর্সা পরিপাটি চুল। তখন ঢাকার নাট্যপাড়ায় তাঁর তুমুল নামডাক। ক্যাম্পাসে পড়াশোনার চেয়ে তাঁর অভিনয়ের সুখ্যাতি বেশি। থিয়েটারের মঞ্চে তিনি যখন নামতেন, হল ভর্তি মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত, এতটাই জনপ্রিয় ছিলেন তিনি। আজকের দিনে আমরা যার কণ্ঠে কড়া রাজনৈতিক ভাষণ শুনি, তিনি কিন্তু তরুণ বয়সে ঢাকার মঞ্চে দাপিয়ে বেড়াতেন কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের পাশে দাঁড়িয়ে। বিখ্যাত নবাব সিরাজউদ্দৌলা নাটকে আনোয়ার হোসেনের ছায়ার মতো পাশে থাকতেন এই তরুণ। ঢাকাই সিনেমার হার্টথ্রব হিরো রহমানের সাথেও ছিল তার গভীর বন্ধুত্ব। নাটক লিখতেন, পরিচালনাও করতেন। কিন্তু নিয়তির চাকা ঘুরল অন্যদিকে। বিসিএস শিক্ষা ক্যাডার পাশ করে তিনি হয়ে গেলেন সরকারি কলেজের অর্থনীতির শান্ত এক অধ্যাপক। ঠাকুরগাঁওয়ের মানুষ তাকে একজন নিখাদ ভদ্র স্যার হিসেবেই চিনত। কিন্তু তার রক্তে শান্ত থাকার নিয়ম ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধে তার আপন চাচা উইং কমান্ডার এসআর মির্জা ছিলেন প্রবাসী মুজিবনগর সরকারের যুব ক্যাম্পের প্রধান ডিরেক্টর। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার মূল কারিগর ছিল তার নিজের পরিবার। আর তাই অধ্যাপক ফখরুলকে শেষ পর্যন্ত রাজনীতির মাঠে নামতেই হলো। তবে 1988 সালে তিনি যখন প্রথমবার ভোটে জিতে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হন, তখন তার পকেটে কিন্তু ধানের শীষের কোনো প্রতীক ছিল না। তিনি জিতেছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নিজের ব্যক্তিগত ইমেজের জোরে। এবার আসি 2026-এর আগস্টে। জাতীয় সংসদে মোট আসন 349টি। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির নিজেদেরই আছে 247 জন সংসদ সদস্য। তাই সংখ্যার এই সাধারণ অঙ্কেই মির্জা ফখরুলের বিজয় দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু জামায়াত কেন শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থী দিয়ে এই লড়াইকে জিইয়ে রাখল? অনেকে বলছেন এটি আসলে আগামী জাতীয় নির্বাচনের আগে মাঠের প্রধান দুই শক্তির এক গভীর বুদ্ধির পরীক্ষা। জামায়াত দেখাতে চেয়েছে তারা সংসদে কোনো ওয়াকওভার দেবে না, আর বিএনপি প্রমাণ করেছে সংসদের 2/3 আসনের চাবিকাঠি কতটা শক্তভাবে তাদের মুঠোয়। এই রাজকীয় চেয়ারে বসার মূল্য মির্জা ফখরুলকে বেশ চড়াভাবেই দিতে হয়েছে। যেমন রাষ্ট্রপতি হতে গেলে তাকে সম্পূর্ণ অরাজনৈতিক হতে হবে, তাই গতকাল রাতেই তাকে দল থেকে পদত্যাগ করতে হয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রপতি পদে সই করার সাথে সাথে তার সেই মন্ত্রিত্ব এবং সংসদ সদস্যের পদটি এখন পুরোপুরি শূন্য। মন্ত্রিসভার ভেতরের সূত্রগুলো বলছে মির্জা ফখরুলের এই বঙ্গভবন যাত্রার পর বিএনপিতে এখন বিশাল এক অভিভাবকত্বের সংকট তৈরি হয়েছে। দীর্ঘ 16 বছর যিনি সব ঝড় তুফান থেকে দলকে আগলে রেখেছিলেন, তার বিকল্প কে হবেন তা নিয়ে পর্দার আড়ালে এখন তীব্র স্নায়ুযুদ্ধ চলছে। তবে সরকারের সিনিয়র মন্ত্রীরা বলছেন মির্জা ফখরুলের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় এবং মার্জিত মানুষকে দেশের অভিভাবক হিসেবে পাওয়া এই সংকটকালীন সময়ে পুরো রাষ্ট্রের জন্য এক বিরাট স্বস্তির দেয়াল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা ফখরুল ছিলেন দেশের সবচেয়ে বেশি রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়া এক নিঃসঙ্গ নাবিক।
তার বিরুদ্ধে 111টিরও বেশি মামলা ছিল। কারাবরণ করেছেন 11 বার। দলের কঠিন সময়ে যখন মূল নেতৃত্ব অন্তরালে, তখন এক অসীম ধৈর্যের সাথে তিনি দলকে টিকিয়ে রেখেছিলেন। আজকের এই রাষ্ট্রপতি পদটি মূলত তাঁর সেই দীর্ঘ সততা আর আনুগত্যের এক রাজকীয় স্বীকৃতি। অন্যদিকে আমাদের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা মূলত আনুষ্ঠানিক হলেও সংকটকালীন মুহূর্তে এই পদের একটি সই বদলে দিতে পারে পুরো দেশের ভাগ্য। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, আগামী দিনে জামায়াত এবং অন্যান্য বিরোধী দলগুলোর সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা মির্জা ফখরুলের জন্য এক বিরাট পরীক্ষা হতে পারে। যিনি সারা জীবন একটি নির্দিষ্ট প্রতীকের হয়ে রাজপথে স্লোগান দিয়েছেন, তিনি কি পারবেন দলমতের ঊর্ধ্বে উঠে পুরো দেশের 16 কোটি মানুষের প্রকৃত এবং নিরপেক্ষ অভিভাবক হয়ে উঠতে? একজন সাধারণ কলেজের শিক্ষক থেকে শুরু করে রাজপথের লড়াকু নেতা, আর সব শেষে দেশের প্রথম নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জীবনচিত্র আমাদের দেখায় যে চরম ঝড় তুফানের মধ্য দিয়েও রাজনীতিতেও সততা আর ভদ্রতা দিয়ে পৌঁছানো যায় একদম শীর্ষে। যিনি এতদিন নিজের দলের কর্মীদের কষ্টের জন্য চোখের পানি ফেলেছেন, তিনি কি পারবেন পুরো দেশের সব মানুষের চোখের পানি মোছাতে? আগামী দিনগুলো কিভাবে এই নতুন অধ্যায়কে বরণ করে নেবে তা হয়তো সময় বলবে। আমাদের দেখার অপেক্ষা।